এই দুই ভাইয়ের খোঁজে আমরা ছুটে যাই ফরিদপুর। এটা কি জয়নুল আবেদিন সাহেবের বাসা? জি জি, এই বাসা হচ্ছে ওনার ছেলের, মেজো ছেলে। মেজর ছেলে? জি। ও আচ্ছা আচ্ছা। মেজরের নাম কি? রফিকুল ইসলাম। উনি কি করেন? উনি ইঞ্জিনিয়ার। বাড়িতে তাদের পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় আনিসের সঙ্গে। আপনি চাকরিতে জয়েন করছিলেন কত সালে? আমি 21 সালে। আপনি কি আবেদ আলীকে চিনেন? না ভাই, আমি আপনার সাথে পরে পরে কথা বলবো, আমি সাইডে যাচ্ছি তো। ঠিক আছে, ওকে। এবার ছবির এই ব্যক্তিকে দেখুন। নাম SM আবির হোসেন। ফরিদপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। আবেদ আলীর অ্যাকাউন্ট বিশ্লেষণ করতে গিয়ে আবিরের নাম বারবার এসেছে। কয়েক দফায় তিনি আবেদের অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা করেছেন। এর মধ্যে একটি ট্রানজ্যাকশনে আমাদের চোখ আটকে যায়। 2020 সালের 29 আগস্ট তিনি 5 লাখ টাকা জমা করেন, যেটি ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ঠিক আগে। আমরা খোঁজ খবর শুরু করি, দেখতে পাই আবিরের ভাই আনিসুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন হবিগঞ্জে। এই দুই ভাইয়ের খোঁজে আমরা ছুটে যাই ফরিদপুর। এটা কি জয়নুল আবেদিন সাহেবের বাসা? জি জি, এই বাসা হচ্ছে ওনার ছেলের, মেজো ছেলে। মেজর ছেলে? জি। ও আচ্ছা আচ্ছা। মেজরের নাম কি? রফিকুল ইসলাম। উনি কি করেন? উনি ইঞ্জিনিয়ার। বাড়িতে তাদের পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় আনিসের সঙ্গে। আপনি চাকরিতে জয়েন করছিলেন কত সালে? আমি 21 সালে। আপনি কি আবেদ আলীকে চিনেন? না ভাই, আমি আপনার সাথে পরে পরে কথা বলবো, আমি সাইডে যাচ্ছি তো। ঠিক আছে, ওকে। আবিরের অন্য 4 ভাই, এক বোন এবং ভাবিরাও সরকারি চাকরি করেন। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে আপনাদের চাকরি হয়েছে প্রশ্নভাষের মাধ্যমে এবং আপনার ভাই আবির এই প্রশ্নভাষায় জড়িত। আপনার কোনো বক্তব্য আছে এই সংক্রান্ত? এই বিষয়ে আমি কিছু জানি না ভাই। আপনার চাকরিটা কীভাবে হয়েছে? বাংলাদেশ ব্যাংকে যেভাবে নেয় সেইভাবে হয়েছে। আবেদ আপনি আলীকে তাকে চিনেন? না, আবেদনকে আমি চিনি না। নাম শুনছেন কোনোদিন? এর তো সারা ভাইরাল হয়, বাংলাদেশের সবাই চিনে। আবির নিজেও আছেন চাকরির দৌড়ে। 45 এবং 46তম BCS এর প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। আর এই দুটি পরীক্ষার আগে আবেদ আলীর অ্যাকাউন্টে 2 দফায় 6 লাখ টাকা জমা করেন আবির। ঠিক আছে, ওকে আবির ভাই, জি, আসসালামু আলাইকুম। ক্যামেরার মুখোমুখি হতে না চাইলেও তার অপকর্মের খবর প্রচার ঠেকাতে আত্মীয়ের মাধ্যমে পাঠালেন অনৈতিক প্রস্তাব। বিষয়টাকে আপনি একটু সহজ করে দিলেই আমি বিষয়টা সেরে ফেলবো ভাই আপনার সাথে। আমি তো আসলে সহজ করার কেউ না। এখন ভাই আপনি যদি একটু এই ছোট ভাইয়ের দিকে একটু তাকায় একটু আমার সাথে আর একটু একটু বসতেন ভাই, একটু গল্প টল্প করতাম ভাই, যদি আপনি অনুমতি দেন ভাই, যদি আপনার একটু দয়া হয়। সার্চলাইটের রিপোর্টে এই আবির সহ অন্তত 30 জন BCS পরীক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়েছিল, যারা টাকার বিনিময়ে রাষ্ট্রের সর্বোচ্চ চাকরির পরীক্ষার প্রশ্ন পেয়েছিলেন। এ খবর প্রচারের পর জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে অনশনে বসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সে সময় তাদের অনশন ভাঙিয়ে PSC-র 2 সদস্য ঘোষণা করেছিলেন জালিয়াতদের বাদ দিয়েই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে CID কে এখন পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে এখন পর্যন্ত, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদেরকে আমরা ধরে নিয়ে আমরা CIDর কাছে হস্তান্তর করব। কিন্তু ওয়াদা পূরণ করেনি PSC, এমনকি হাইকোর্টের নির্দেশনাও মানেনি সাংবিধানিক এই প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের করা একটি রিটের নিষ্পত্তিতে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন চিহ্নিত জালিয়াতদের বাদ দিয়েই লিখিত পরীক্ষাটি নিতে হবে। সেকেন্ড ডাইরেকশনে ছিল যে যখন চার্জশিট জমা দিয়ে দেওয়া হবে, তো সেটা জমা দিতে তো অবভিয়াসলি অনেক সময় এটা সময় সাপেক্ষ ব্যাপার হয়। তো সেই পর্যায়ে এই যে BCS-এর যে 46-এর যে প্রক্রিয়াটা, সেটা যে পর্যায়ে থাকুক, এমন যদি হয় যে তাদের
জবও হয়ে গিয়েছে, কনফার্মডও হয়ে গেছে, যেই পজিশনে থাকুক, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, সিআইডি তদন্তে যাদের নাম উঠে আসবে তাদের সবাইকে যেন সে পর্যায় থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রশ্নবিদ্ধদের রক্ষা করায় পিএসসির এমন ভূমিকা নতুন কিছু নয়। তবে আন্দোলন সংগ্রামের পর গঠিত নতুন কমিশনও পুরনো সেই ধারা বজায় রাখায় বিস্ময় প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এই সদস্য। পিএসসি বদমাইশি করতেছে এই অর্থে যে তারা কোনো সাংবাদিকের কাছে জবাবদিহি করবে না কেন, কেন তাদের সকল ড্রাইভার চুরি করার প্রত্যক্ষ প্রমাণ, কোথায় কার জমি, কোথায় কার বাড়ি, কত টাকা কামাইছে, সব কিছু হওয়ার পর এবং ধরা পড়ার পরও তাদের বিচার হবে এবং তাদের দুইজনের মধ্যে লেগে যায়, মাথা ফাটাফাটি হয়ে যায়, আবার খাতির হয়ে যায়। এই সব কিছু ধরা পড়ার পরও, এতবার প্রমাণ করার পরও, প্রশ্ন ফাঁস প্রমাণ করার পর পিএসসি লজ্জা করে না? দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেত তারও একটি ধারণা দিলেন তিনি। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা যে পিএসসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে দুদকে মামলা করতে হবে সরকারের তরফ থেকে। 3 নম্বর হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ওই জায়গা থেকে তারা যাতে প্রভাবিত না করতে পারে সরাতে হবে। 4 নম্বর হচ্ছে প্রমাণ হওয়ার পর তাদের সকল সম্পত্তি কনফিসকেট করে ফেলবে, এটা প্রমাণিত হবে এটা, আর তাদেরকে কোয়ারে ঢোকাতে হবে।